এই বনে তো দেখছি প্রতিটা গাছে গাছে পাখিদের বাড়ি আছে। তার মানে এই বনে আমার খাবারের কোনো কমতি হবে না। আমি আরামায়েশ করে করে পাখিদের ধরে ধরে খাবো। আমার বেশ ক্ষুধা লেগেছে। এবার আমি একটু দেখি কোথাও কোনো পাখির ছানা খুঁজে পাই কিনা। শিয়াল সামনের দিকে তাকাতে থাকে আর খাবার খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর শিয়ালটি পারুলকে দেখতে পায়। পারুল তখন নদীতে পানি খাচ্ছিল। আরে আরে, ওই তো একটা পাখির ছানা কি না পানি খাচ্ছে। ওকে খেয়ে বরং আমি আমার পেটের জ্বালা মেটাই। শিয়াল চুপি চুপি পেছন থেকে পারুলের ওপর আক্রমণ করে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। আমার যে খুব ব্যথা করছে। আ আমাকে ছাড়ো, আমি যে মায়ের কাছে যাব। শিয়াল আর কোনো কিছু না বলে পারুলকে খেয়ে ফেলে। দূর থেকে শালিক সবটা দেখে মনে মনে বলতে থাকে, আহারে বেচারি পারুল, দুষ্টু শিয়াল কিনা এই বেচারি পারুলকেও ছাড়লো না। এই বনে যে পাজি শিয়ালের নজর পড়েছে। যাই যাই, আমি বনের সবাইকে এসব কথা বলে দেই আর সতর্ক করে আসি। শালিক উঠতে থাকে। এদিকে শিয়াল একটা গাছের গোড়ায় শরীর এলিয়ে দিয়ে বলতে থাকে, আহা, কি শান্তি। এখন আমি একটু নিশ্চিন্তে ঘুমোবো, তারপর থাকার জন্য আশ্রয় খুঁজতে বের হবো। টনি বোন, বনে যে দুষ্টু শিয়াল এসেছে। ওই শিয়াল আমার সামনে পারুলকে খেয়ে ফেলেছে। তোর ডিম থেকে ছানা বের হলে তাকে কিন্তু তুই সাবধানে রাখবি বোন, আর তুইও সাবধানে থাকবি কিন্তু। এসব আবার তুমি কি বলছো? হায় সৃষ্টিকর্তা, তুমি আবার একই বিপদ দিলে আমাদের বনে। এইদিকে শিয়াল একটা পাহাড়ের গুহায় প্রবেশ করে আর সেখানেই থাকতে শুরু করে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন দুষ্টু শিয়ালটি নদীর পাশ দিয়ে হাঁটছিল। কাল রাত থেকে আমি যে কিচ্ছুটি খাইনি, আর আজকে সারাদিনও খাওয়ার মতো কোনো পাখিই পেলাম না। মনে তো হচ্ছে আজকে আমাকে নদীর পানি খেয়েই থাকতে হবে। তখনই শিয়ালের চোখ যায় সামনে খাবার খেতে থাকা যোগ্য কাকের দিকে। না না, আমাকে যে আর পানি খেয়ে থাকতে হবে না। আমার খাবার যে সামনেই, এক্ষুনি এই কালো কুচকুচে কাকটাকে খেয়ে আমার অশান্ত পেটটাকে আমি শান্ত করব। এদিকে যজ্ঞ ফল খায় আর বলতে থাকে, আহা, কত মিষ্টি মিষ্টি ফল। এই ফলগুলো খেলে আমার শরীরে অনেক পুষ্টি হবে, আর তারপর তো আমি অনেক শক্তিশালী হব। বনের কেউ আর আমার সঙ্গে লড়াই করে পারবে না। বনের পাখিদের সঙ্গে তুই না হয় পরে লড়াই করবি, বুঝেছিস তো? তুই আগে আমার পেটে চল, আমার পেটে গিয়ে না হয় আমার পেটের নাড়ি আর বুড়ির সঙ্গে লড়াই করবি। হা হা হা। আয় আয়, কাছে আয়, আর দেরি করিস না। এসব আবার তুমি কি বলছো কি শিয়াল মামা? তুমি আবার আমাকে খাবে? না না, একদম এ ভুল করো না। যজ্ঞ পেছনে পেছাতে থাকে আর শিয়ালটি যজ্ঞর দিকেই এগোতে থাকে। আমার পেট যে ক্ষুধার জ্বালায় গরম হয়ে আছে, আর দেরি করিস না বলছি, এক্ষুনি চলে আয়। আমি তোমার পায়ে পড়ছি, আমার এত সুন্দর জীবনটা তুমি শেষ করে দিও না শিয়াল মামা। কেউ না আমাকে, কেউ না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, তবুও তুমি আমাকে ছেড়ে দাও। ও, আমি যা করতে বলবো তুই কিনা তাই করবি? হ্যাঁ হ্যাঁ শিয়াল মামা, আমি তাই করব। তবে বেশ, শোন, আজকের পর থেকে তুই বনের সব পাখি ছানাদের খোঁজ এনে আমাকে দিবি, আর আমি তাদের ধরে ধরে খাবো। আর শোন, আজ থেকে তুই আমার সঙ্গে আমার গুহাতেই থাকবি। আসলে শিয়াল মামা, আমি তোমাকে পাখিদের সন্ধান এনে ঠিকই দেব, কিন্তু তোমার সঙ্গে আমি তোমার গুহায় থাকতে পারবো না। তাহলে তো আমার অনেক ভয় করবে, তুমি যদি আবার আমাকে খেয়ে ফেলো। আমি তোকে খাবো না, তবে আমি আমার ক্ষুধা লাগলে তোর কাছে খাবার এনে চাইবো। আমার বড্ড ক্ষুধা লেগেছে, যা যা, আমার জন্য খাবারের সন্ধান নিয়ে আয়। সন্ধান নিতে যাওয়া লাগবে না। আমি আজকে সকালবেলায় শুনেছি শালিকের নাকি মেয়ে হয়েছে। চলো মামা চলো, আমরা দুজন মিলে শালিকের বাড়িতে যাই। শিয়াল আর যজ্ঞ শালিকের বাড়ির দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা শালিকের বাড়ির সামনে আসে। যজ্ঞ, যা যা, ঘর থেকে ছানাটাকে নিয়ে আয়, আমার যে আর তর্স হয়েছে না। আর শোন, শালিক ঘরে থাকলে ওকেও নিয়ে আসবি, বুঝেছিস? এই যে মামা, ছানাটাকে নিয়ে এসেছি, আর শালিক ঘরে নেই। নাও নাও, এবার তুমি এই ছানাটাকে খেয়ে নাও দেখি। শিয়াল ছানাটিকে খায় আর যজ্ঞকে নিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে শালিক সবকিছু দেখে নেয় আর শালিক অনেক কাঁদতে থাকে। আমার ছানা, আমার ছানা। যজ্ঞ কাক, তুই কি না ওই দুষ্টু শিয়ালের সাথে হাত মিলিয়েছিস? ঈশ্বর তোদের ছাড়বে না। একদিন সকালে শিয়াল তার গুহায় বসেছিল, এমন সময় সেখানে যজ্ঞ চলে আসে।
কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বলি, পাখির সন্ধান কি পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ মামা, পেয়েছি। আমার বাড়ির পাশে ছোট্ট টুনি তার দুটো ছানাকে নিয়ে থাকে। তুমি চলো চলো, আজকে বরং তুমি টুনির ছানাকেই খাবে। শিয়াল আর যজ্ঞ টুনির বাড়ির সামনে আসে। আরে বাহ যজ্ঞ, তুই তো দেখছি আজ কাজের মতো কাজ করেছিস রে। খানা দুটো তো দেখছি বেশ নাদুস নুদুস। আজ তো আমি এদের বেশ মজা করে খাবো। শিয়াল যখনই ওদেরকে খেতে ধরে ঠিক তখনই সেখানে টুনি এসে হাজির হয়। না না শিয়াল মামা, তুমি দয়া করে আমার ছানাদের খেও না ওদের। আমার ছানাদের পরিবর্তে তুমি আমাকে খেয়ে নাও। আমাকে খাও তুমি, তবুও তুমি ওদেরকে খেও না। আজ তুই জোর করে আমার পেটে ঢুকলেও তবু আমি তোকে পেট থেকে বের করে দেব। তবু আমি তোর ছানাদের খাবোই খাবো। শিয়ালের এমন আগ্রহ দেখে টুনি মনে মনে বলতে থাকে, এই শিয়ালের সঙ্গে আমি তো শক্তি দিয়ে কিছুতেই পেরে উঠবো না, আমাকে বরং বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। এই টুনি, এই ছানাদের সামনে থেকে সর বলছি। শিয়াল মামা, তুমি তো আমার ছানাদের খাবেই বলো, তারপর তো আমি আর আমার ছানাদের দেখতে পারবো না। ও শিয়াল মামা, দয়া করে তুমি আমার ছানাদের খেও না। তুমি দয়া করে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো। তোর ইচ্ছে? তোর আবার কি ইচ্ছে বল, তাড়াতাড়ি বল। আসলে শিয়াল মামা, আমি তো আমার ছানাদের বাসায় রেখে সারাদিন খাবার খুঁজতাম। আমি আমার ছানাদেরকে কাছেই পেতাম না, আর ওদেরকে আদর করার সময়ও পেতাম না। তাই তুমি যদি আমাকে একটা দিন সময় দিতে, আমি ওদের অনেক আদর যত্ন করতাম। শিয়াল মামা, তুমি দয়া করে আজকে আমার ছানাকে খেও না, তুমি বরং আমার ছানাদের কালকে খেও। বেশ বেশ, তুই যখন এত করে বলছিস তবে আমি কালকে এসেই তোর ছানা খাবো। তবে হ্যাঁ, পালানোর কিন্তু একদম চেষ্টা করবি না। আমার ক্ষমতার হাত কত দূর সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। যজ্ঞ আর শিয়াল সেখান থেকে চলে যায়, আর টুনি যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রথমবারের মতো বুদ্ধি দিয়ে তো আমি জিতে গেলাম, কিন্তু আমি ওই শিয়াল আর যজ্ঞকে কিছুতেই ছাড়বো না। শিয়াল আর যজ্ঞ, কালকেই হবে তোদের শেষ দিন। ছানারা, তোমরা ঘরে যাও, আমি বনের সবাইকে বলে আসছি। ছানারা ঘরে প্রবেশ করে, আর টুনি উড়ে উড়ে পাখিদের কাছে যায়। পরের দিন শিয়াল তার কথা মতো টুনির ছানাদের খেতে আসে। এদিকে টুনি তার বুদ্ধিমতো একটা গর্তে কিছু কাটা রাখে, আর তার উপর লতা পাতা দিয়ে ঢেকে রাখে। এরপর তার ছানাদের গর্তের উপর রেখে দেয়। এই টুনি, তোর ছানারা কোথায় রে? ওদেরকে আমার কাছে নিয়ে আয়। শিয়াল মামা, ওই তো আমার ছানারা, তুমি ওদেরকে খেতে পারো। যাও যাও, তুমি ওদের কাছে যাও। শিয়াল ছানাদের দেখে লোভ সামলাতে না পেরে লাফ দেয়। ছানারা সেখান থেকে উড়ে চলে যায়, আর শিয়াল সেই গর্তের ভেতরে পড়ে যায়। শিয়ালের পুরো শরীরে কাঁটা প্রবেশ করে। ওরে বাবারে, ওরে মারে, যজ্ঞ, এই যজ্ঞ, বাঁচা বাঁচা আমাকে। শিয়াল গর্তে মারা যায়, আর শিয়াল মারা যাওয়ার পর যজ্ঞ ভীষণ রেগে যায় আর বলতে থাকে, ছোট্ট টুনি, তোর তো দেখছিস সাহস কম নয়। তুই কিনা আমার সামনে আমার বন্ধু শিয়ালকে মেরে ফেললি। আজ তো তোকে আমি শেষ করে ফেলবো। যজ্ঞ যেই না টুনির দিকে এগোতে যাবে, ঠিক তখনই বনের সব পাখিরা লাঠি হাতে যজ্ঞর সামনে আসে আর তাকে ঘিরে ধরে। তুই তো আজকে নিজেই বাঁচবি না রে, তাহলে তুই আবার টুনিকে কি করে মারবি? শুনি আমি, শয়তান যজ্ঞ কোথাকার। এই সবাই মারো, মারো এই যজ্ঞকে, মারো বলছি। সবাই যজ্ঞকে মারতে মারতে একদম মেরেই ফেলে, আর যজ্ঞর মৃতদেহ সেই গর্তের ভেতরে ফেলে দেয়। টুনি রে, তোর বুদ্ধির জোরে যে এত বড় একটা বিপদ থেকে আমরা সবাই বাঁচলাম, এখন আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না রে। সবাই সেখান থেকে চলে যায়, আর আগের মতো সুখে শান্তিতেই তাদের দিন কাটাতে থাকে। দেখুন না রাজবুদ্ধ মশাই, আমার রানীর কি হলো? কোনো সাড়া দিচ্ছে না কেন, কথাই বলছে না। রাজামশাই, আপনি এত উতলা হবেন না, আমি দেখছি রানীমার কি হয়েছে। আপনি দয়া করে শান্ত হন। এ কি সাংঘাতিক কাণ্ড! এ আমি কি দেখলাম? রাজামশাই, রানীমায়ের যে বসন্ত রোগ হয়েছে। বসন্ত রোগ? সেটা আবার কেমন রোগ রাজবুদ্ধ মশাই? বসন্ত রোগ হলো এক ধরনের মারাত্মক রোগ। এসব রোগ পাখিদের শরীরে হলে
পাখিদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব অচল হয়ে যায়। পাখিরা ধীরে ধীরে কোমায় চলে যায়। এতে করে মৃত্যুর সংশয় অনেক বেড়ে যায়। না না রাজবুদ্ধ মশাই, এটা হতে পারে না। আমার রানীর কিছু হলে আমি বাঁচবো না। দয়া করে আমার রানীকে সুস্থ করে দিন। দয়া করুন রাজবুদ্ধ মশাই, দয়া করুন। রাজামশাই, এই মারাত্মক রোগ সারানোর ক্ষমতা আমার যে নেই। কি বলছেন আপনি রাজবুদ্ধ মশাই? এমনটা বলবেন না, দয়া করে কিছু একটা করুন না। আমার রানীকে যে আমি হারাতে চাই না। তবে একটা উপায় আছে, আর সেটা হলো গোলাপি পেঁপে। শুনেছি কোনো এক বনে জাদুই এক গোলাপি পেঁপে গাছ আছে। ওই গাছের পেঁপে জাদুই পেঁপে। ওই জাদুই পেঁপের রস যদি কোনো অসুস্থ পাখিকে খাওয়ানো হয়, তাহলে নাকি পাখিদের শরীর থেকে সকল ধরনের রোগ ভালো হয়ে যায়। ওই গোলাপি পেঁপের গুণাগুণ ক্ষমতা অনেক বেশি। তাই রানীমাকে সুস্থ করতে হলে ওই গোলাপি পেঁপেই যে প্রয়োজন, তাছাড়া আর কোনোভাবেই যে সম্ভব নয়। আপনি সত্যি বলছেন রাজবুদ্ধ মশাই? তাহলে আমি ওই গোলাপি পেঁপে কোথায় পাবো? বললাম তো রাজামশাই, আমিও এর খোঁজ জানি না, শুধু জানি কোনো এক বনে আছে। ঠিক আছে, ঠিক আছে রাজবুদ্ধ মশাই, ওই পেঁপে গাছ যেখানেই যে কোনো প্রান্তেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করব। আর আমি ওই গোলাপি পেঁপে নিয়ে আসবই আসবো। আমার রানীকে আমি সুস্থ করে তুলবো। দাসীরা, তোমরা সবাই রানীর খেয়াল রেখো, আর আমি এক্ষুনি রওনা দেব। আর মন্ত্রী, তোমরা রাজ দরবারের দিকটা একটু দেখে রেখো। রাজা গোলাপি পেঁপের উদ্দেশ্যে রওনা হয়। আসলে রাজা তার রানীকে ভীষণ ভালোবাসতো, তাই রানীকে সুস্থ করার জন্য রাজা প্রাণপণে ছুটতে থাকে। বেরিয়ে তো এলাম, কিন্তু এখন কোথায় খুঁজবো আমি? যাই দেখি, কাউকে জিজ্ঞেস করি, কেউ কোনো খোঁজ দিতে পারে নাকি। এই যে বুড়িমা, শোনো তো। আচ্ছা, তুমি কি জানো গোলাপি পেঁপের গাছ কোথায় আছে? জানলে আমাকে একটু বলো না, আমার যে বড্ড বিপদ। পেঁপে আবার গোলাপি হয়, এ কথা তো আমি বাপের জন্মেও শুনিনি বাপু। রাজা মশাই, আপনি মাফ করবেন, আমি এই পেঁপের সম্পর্কে কিচ্ছুটি জানি না। রাজা এভাবে একে একে সবাইকে বলতে থাকে, কিন্তু কেউই গোলাপি পেঁপের গাছের সন্ধান দিতে পারে না। আরে আরে, ইনি তো মনে হয় কোনো রাজ্যের রাজা, কিন্তু রাজা মশাই কি খুঁজছে? ওনাকে দেখে এত চিন্তিত কেন মনে হচ্ছে? যাই, একটু কথা বলে দেখি তো। নিজের বন ছেড়ে তো অন্য বনেও চলে এলাম। এদিকে আশেপাশের সব বন তো খোঁজা শেষ, কোথাও যে আমি সেই গোলাপি পেঁপের গাছ পেলাম না। তাহলে এখন কি হবে আমার? আমার রানীকে করে আমি সুস্থ করে তুলবো। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে পথ দেখাও, পথ দেখাও সৃষ্টিকর্তা। আমি যে আমার রানীকে ভীষণ ভালোবাসি, আমি যে ওকে হারাতে চাই না। এই যে রাজা মশাই, আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? আমাকে বলুন তো, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি রাজি। দয়া করে বলুন, আপনার কি হয়েছে? জীবনের প্রথম দেখলাম যে কোনো রাজা কাঁদছে। প্রজাপতি, আমি যে বড্ড বিপদে পড়েছি, তুমি জানো আমার রানী। এরপর রাজা প্রজাপতিকে সবটা খুলে বলে। আহারে, রানীমায়ের তো সত্যিই বড় বিপদ। রাজা মশাই, আপনি ঘাবড়াবেন না, আমি আপনাকে সাহায্য করব। আমি ওই গোলাপি পেঁপে গাছের সন্ধান জানি। সত্যি? তুমি সত্যি বলছো প্রজাপতি? তুমি সন্ধান জানো? যাক, একটু আশার আলো খুঁজে পেলাম। দয়া করে তুমি আমায় ওই পেঁপে গাছের কাছে নিয়ে চলো প্রজাপতি। আচ্ছা ঠিক আছে, তবে চলুন আমার সাথে। রাজা প্রজাপতির সাথে উঠতে শুরু করে। আর অন্যদিকে বাহ, গোলাপি পেঁপে দিয়ে আমার গাছটা কত সুন্দর দেখাচ্ছে। আমি যে কত সুন্দর, মনে হয় সারা জীবন ভরে নিজেকে দেখতে থাকি। ইস, কত সুন্দর দেখতে আমি। আমার তো অনেক গুণ, আমি তো সবার কাছে অনেক মূল্যবান। ভাবতে আমার কি যে ভালো লাগছে। এই দেখুন রাজা মশাই, আমরা গোলাপি পেঁপে গাছের সামনে পৌঁছে গেছি। এবার আপনি চটপট একটা গোলাপি পেঁপে ছিঁড়ে নিন। রাজা যেই না পেঁপে গাছের কাছে যায়, তখনই গোলাপি পেঁপে ভীষণ রেগে যায়। এই থাম থাম বলছি, এই গোলাপি পেঁপের গাছের দিকে হাত দিবি না। কে রে তুই? এত সাহস কোথায় পেলি তুই? আমি অচিনপুরের রাজা, আমার রানী যে ভীষণ অসুস্থ,
তাই তোমার কাছে গোলাপি পেঁপে নিতে এসেছি গো। না, কিছুতেই না। আমি হচ্ছি এই রাজ্যের গোলাপি পেঁপের রানী। আমি থাকতে এই গাছ থেকে একটা গোলাপি পেঁপেও কেউ নিতে পারবে না। তোরা এখান থেকে চলে যা। তোদের নোংরা হাত একদম আমার শরীরে লাগাবি না। এ কেমন কথা গোলাপি পেঁপে? তুমি এমন অহংকারী কথা কেন বলছো? আমি তো শুনেছি তুমি অনেক গুণসম্পন্ন। দয়া করে আমাকে সাহায্য করো। দেখো, এত অহংকার করা কিন্তু ভালো নয়। না না, আমি কিছুতেই তোকে সাহায্য করব না। আমরা এই গোলাপি পেঁপেরা গাছের সৌন্দর্যের গোলাপি পেঁপে, তুমি কেন এমন করে বলছো? গাছে তো অনেকগুলো গোলাপি পেঁপে আছে। রাজাকে একটা মাত্র পেঁপে দিলে কি এমন হবে? আর তোমরা গুণ সম্পন্ন পেঁপে, তোমাদের উচিত পাখিদের সাহায্য করা। না না, কিছুতেই না। আমাদের এত সুন্দর গোলাপি গোলাপি চেহারা, এই সুন্দর চেহারা নিয়ে আমরা কিছুতেই তোদের মতো নোংরা পাখিদের পেটে যাব না। তোরা এখন এখান থেকে চলে যা তো। তোদের মতো নোংরা পাখি প্রজাপতিদের দেখতে একদম ইচ্ছা করতেছে না। এই প্রজাপতি শোন, জ্ঞান দিতে আসবি না, এই বলে দিলাম। তোর ফটর ফটর কথা শুনে মনে হচ্ছে তোকে আমি গিলে খাই। অহংকারী গোলাপি পেঁপে গাছের এমন কাণ্ড পরিমাতা পরিরাজ্য থেকে দেখছিল। আরে, এই গোলাপি পেঁপে গাছকে তো গোলাপি পেঁপেদের রানী বানিয়ে ভুল করেছি। এই গোলাপি পেঁপে তো দেখছি বড্ড অহংকারী হয়েছে। না, একে শাস্তি দিতেই হবে। এই শয়তান পাখি, বললাম না এই গাছ থেকে একটা গোলাপি পেঁপেও পাবি না। এখন আমাকে বিরক্ত না করে চলে যা এখান থেকে। গোলাপি পেঁপে, তোর এত বড় সাহস! তুই অন্যদের সাথে অহংকার দেখাচ্ছিস? এই গুণ সম্পন্ন গোলাপি পেঁপে গাছ আমি তৈরি করেছিলাম, আর তোকে এই গাছের পেঁপেদের রানী বানিয়েছিলাম, যাতে করে তুই দায়িত্ব সহকারে সবাইকে গোলাপি পেঁপে দিয়ে সাহায্য করতে পারিস। তুই তা না করে তুই কিনা অহংকার দেখাচ্ছিস। আজ এই পেঁপে গাছ আমি ভস্ম করে দিব। দাঁড়া। এ কি পরিমাতা, আপনি? হ্যাঁ, আমি। তোর অহংকারী রূপ দেখে আর চুপ থাকতে পারলাম না। ভালো চাস তো রাজাকে গোলাপি পেঁপে নিতে দে, নয়তো এই পেঁপে গাছ আমি এক্ষুনি ভস্ম করে দিব। না না পরিমাতা, এমনটা বলবেন না। আমি এক্ষুনি রাজাকে গোলাপি পেঁপে দিচ্ছি। রাজা, নাও তাড়াতাড়ি গাছ থেকে গোলাপি পেঁপে ছিঁড়ে নাও। রানীমাতা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে এই অহংকারী গোলাপি পেঁপে গাছ আমাকে পেঁপে নিতে দিত না। প্রজাপতি, এবার চলো, আর দেরি করা যাবে না। গোলাপি পেঁপে, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। এরপর যদি কখনো দেখি তুই অহংকার করেছিস, তাহলে সেদিনই হবে তোর শেষ দিন। কথাটা মনে রাখিস। আর এটাও মনে রাখিস, অহংকার পতনের মূল। না না পরিমাতা, আমি আর কখনো কোনোদিনও অহংকার করব না। এরপর পরিমাতা হুমকি দিয়ে চলে যায়। অন্যদিকে রাজামশাই, এই যে আমি গোলাপি পেঁপে দিয়ে রস বানিয়েছি। এবার এই পেঁপের রসটা রানীমাকে খাইয়ে দিন। রাজা 1 চামচ পেঁপের রস রানীর মুখে দিতেই রানী স্বাভাবিক হয়ে যায়। এই তো রানী সুস্থ হয়ে গেছে। এ কোথায় আছো? সবাই দেখো, দেখো, আমার রানী সুস্থ হয়েছে। রানী সুস্থ হওয়াতে রাজা ও রাজ্যের সবাই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এই টুকু, এই তুমি কি না এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? হ্যাঁ, এদিকে রান্নাটা কি করবে নাকি শুনি? ওঠো, ওঠো বলছি, ওঠো। এই কণিকা, শোনো, আমাকে তুমি একদম বিরক্ত করো না তো। আমি এখন কোনো রান্না বান্না করতে পারবো না, বুঝতে পেরেছো? এই, তুমি রান্না করবে না তো কে রান্না করবে? হ্যাঁ, আমি রান্নাঘরে গিয়ে আমার এত সুন্দর চেহারাটা একদমই নষ্ট করতে পারবো না। আর শোনো, আমার কিন্তু ভীষণ ক্ষুধা পেয়েছে, বুঝতে পেরেছো? হয় তুমি রান্না করবে, নইলে তুমি কাজের মেয়ে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? আমি তো তোমাকে বললাম আমি একদমই রান্না বান্না করতে পারবো না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি কাজের মেয়ে নিয়ে আসছি। এরপর যজ্ঞ বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর যজ্ঞ টুনি এবং তার 2 মেয়েকে সাথে নিয়ে চলে আসে। এই কণিকা, শুনতে পাচ্ছ? এ হলো টুনি, আর আজ থেকে এই টুনি আমাদের বাড়িতে কাজ করবে। তুমি একে কাজ বুঝিয়ে দাও, আর আমি বরং একটু বিশ্রাম নিতে যাচ্ছি। এই টুনি, এই তোর সঙ্গে আবার এই দুটো কে শুনি? এই দুটো আমার মেয়ে দিদি, টুকি আর টুনটুন। এই শোন,
তুই যদি আমার বাড়িতে কাজ করতে চাস তাহলে তুই তোর এই ছোট্ট ছোট্ট নোংরা ছানা দুটোকে বাড়িতে রেখে আসবি, বুঝতে পেরেছিস তো? এদেরকে যেন আমি আর আমার বাড়িতে না দেখি। দিদি, এরা তো অনেক ছোট, এদেরকে একা একা বাড়িতে রাখা যাবে না। যে কোনো সময় যে এদের বিপদ হতে পারে, দয়া করে এমনটা করো না। আমার মুখে মুখে কিনা তুই কথা বলছিস? তোর এই নোংরা ছানা পটি করে আমার ঘর একদম নোংরা করে দেবে, আর এসব আমি কিছুতেই মেনে নিতে পারবো না, বুঝতে পেরেছিস তো? আমার শর্ত যদি মানতে পারিস তবে তুই এ বাড়িতে কাজ করবি, আর না মানতে পারলে চলে যা। দিদি, তুমি দয়া করে রাগ করো না, আমি ছানাদেরকে বাড়িতে রেখে এসে কাজ করব। তবুও তুমি আমাকে কাজ থেকে বাদ দিও না, এই কাজটা যে আমার অনেক দরকার দিদি। যা যা, ছানাদেরকে বাইরে রেখে এসে তারপরে কাজ শুরু কর। টুনি তার দুটো ছানাকে বাড়িতে রেখে আসে আর এরপর সে নিজে কাজ করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন টুনি পানি আনতে নদীর পাড়ে যায়। উফ বাবা, শান্তি মতো একটু ঘুমোতেও পারি না এই টুনির নোংরা ছানা দুটোর জন্য। আজ ওদের একদিন কি আর আমার একদিন কি। কণিকা লাঠি নিয়ে বাহিরে আসে আর ওর ছানা দুটোকে মারতে শুরু করে। এই এই, করবি? আরো চিৎকার চেঁচামেচি করবি? হ্যাঁ, যা চলে যা এখান থেকে, আমার বাড়ি থেকে চলে যা বলছি। ও মাসি, আমাদের বড্ড লাগছে, আমরা আর করবো না মাসি, ছেড়ে দাও আমাদের, বড্ড লাগছে। আমাদের ছেড়ে দাও। এই, আমি তোদের কোন কালের মাসি হই? হ্যাঁ, যা ভাগ ভাগ এখান থেকে। আরে আরে দিদি, তুমি কি করছো কি? আমার ছানাদেরকে তুমি এইভাবে মারছো কেন? থামো থামো বলছি, থামো। এই, তোর সাহস কি করে হলো আমার এত সুন্দর হাতটা ধরার? আজ থেকে তোর কাজ বন্ধ। তোমার মতো অহংকারী কাকের বাড়িতে কাজ করার থেকে রাস্তায় ভিক্ষে করা অনেক ভালো। তোমার এই অহংকার বেশি দিন আর টিকবে না, এই আমি তোমাকে বলে দিলাম। আমার সোনারা, চল চল তোরা। কেউ কি বাড়িতে আছো? আমাকে একটু সাহায্য করো, আমি যে দুদিন থেকে না খেয়ে আছি, দয়া করে আমাকে একটু খাবার দে মা। এই বুড়ি, এই, তোর সাহস তো কম নয়। তুই কিনা আমার বাড়িতে তোর এমন নোংরা শরীর নিয়ে এসেছিস? হ্যাঁ, তার উপর কিনা তুই আবার খাবার চাইছিস? আজ তো আমি তোর এই পা আর আস্ত রাখবো না। কণিকা একটা লাঠি নিয়ে এসে ভিখারির পায়ে মারতে শুরু করে। ও বাবা, আমার লাগছে মা, বড্ড লাগছে। আর মারিস না আমাকে, মারিস না আমাকে, আর মারিস না। তোর ঘরে ঢোকাই আমার ভুল হয়েছে। তোর এই অহংকার বেশি দিন থাকবে না রে মা। অহংকার যে পতনের মূল, সৃষ্টিকর্তা তোকে ধ্বংস করবেই করবে, এই আমি তোকে অভিশাপ দিলাম। এই শয়তান বুড়ি, তুই কি এখন যাবি নাকি আরো মার খাবি? হ্যাঁ, তোর মতো ভিখারির অভিশাপে আমার কোনো কিছুই হবে না। চল ভাগ এখান থেকে, ভাগ বলছি। এরপর কণিকা দরজা বন্ধ করে দেয় আর ভিখারি বুড়ি সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। ধীরে ধীরে কালু কাকের অহংকার আরো বাড়তে থাকে। একদিন কণিকা নদীর পাড়ে যায় গোসল করতে। কণিকা বিউটিকে দেখে বলতে থাকে, এই এই গরিব, দাঁড়া দাঁড়া বলছি, আমার আগে তুই কিছুতেই ওই নদীতে একদম গোসল করবি না। আমি তোর আগে গোসল করব, তা না হলে যে তোর গায়ে নোংরা দিয়ে পুরো পুকুরের পানি একদম নোংরা হয়ে যাবে। একই তো কালো, তার উপর আবার এত অহংকার। এই শোন, আমার শরীরে কোনো ময়লা নেই, তুই দেখতে পাচ্ছিস না আমি কত সুন্দর ফর্সা? যত কালো রং আছে সবই তো তোর কাছে আছে, আর যত নোংরা আছে তাও আছে তোর কাছে। কালো পেতনি কোথাকার, গোসল করার মুডটাই আমার নষ্ট করে দিল। কি, আমার উপর কি নাই গরিব বিউটি রাগ দেখালো? না, এ কিছুতেই হতে পারে না। না, আমি তো আমার রং পরিবর্তন করবই করব। আমি আজকে যজ্ঞকে বলে সাধু বাবার কাছে যাব। একমাত্র সাধু বাবাই পারবে আমার এই কালো রংকে ফর্সা করতে। কণিকা রাগে ফুঁসতে ফুঁসতে বাড়িতে আসে আর যজ্ঞকে সব কথা খুলে বলে। এরপর কণিকা যজ্ঞকে নিয়ে বনের একটা সাধু বাবার কাছে আসে। কি ব্যাপারটা কি বলছো? তোদের আবার কি চাই? বল বল আমাকে। সাধু বাবা, আমি আমার গায়ের রং পরিবর্তন করে ফর্সা হতে চাই। আমাকে আপনি দয়া করে এমন ওষুধ দিন যাতে করে আমি রাতারাতি ফর্সা হতে পারি। কণিকার কথা শুনে সাধু চোখ বন্ধ করে ভাবতে থাকে। তোর গায়ের রং পরিবর্তন করার ঔষধ আমার কাছে ঠিকই আছে, তবে আমি আজকে তোকে এটা দিতে পারবো না। তোরা বরং কাল একবার আমার কাছে আসিস। যজ্ঞ আর কণিকার সম্মতি জানিয়ে বাড়িতে ফিরে আসে। এইদিকে ওই বুড়ি সবকিছু দেখে সাধুর কাছে আসে। সাধু বাবা, এই কালো কাক অনেক অহংকারী, আর কালো কাকের ব্যবহারও একদম ভালো নয়। দয়া করে আপনি এদেরকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। এরা যে অহংকারের বশে বনের গরিব পাখিদের অনেক অত্যাচার করে আসছে। সে কি বুড়িমা, তুমি আবার এসব কথা কি করে জানলে বলো তো? ও আচ্ছা, তুমি একদম চিন্তা করো না, আমি ওদেরকে একটা উচিত শিক্ষা দিবই দিব।
সাধু বাবা, আমরা আজকে এসেছি, এবার আমাদের জলদি জলদি ফর্সা হওয়ার ঔষধ দিন। ফর্সা হওয়ার ঔষধ যে অনেক মূল্যবান, তোরা সেটা নিতে পারবি না। তাই বলছি কি, তোরা এখান থেকে চলে যা। ফর্সা হওয়ার জন্য আমি আমার সব সম্পত্তি বিক্রি করতে রাজি আছি, তবু আমি ফর্সা হবই হব। আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার সব সম্পত্তি আপনার নামে লিখে দিচ্ছি। ওরে বাবা, এই তো দেখছি মেঘ না চাইতেই জল। আচ্ছা আচ্ছা, তবে তোরা সব সম্পত্তি আমার নামে লিখে দে, আমি তো অনাথ আশ্রমের নামে লিখে দেব। এরপর কণিকা আর যজ্ঞ মিলে সম্পত্তির দলিলটা সাধুর হাতে দেয় আর তার নামে সব সম্পত্তি লিখে দেয়। এবার আপনি দিন বাবা, এই কালো পালক আমার যে আর ভালো লাগছে না। সাধু বাবা, আসলে মানে